আমাদের প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আপনার পেশা কি, মানে আপনি এখন আর্থিক আয় রোজগার কি করছেন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া? আমার পেশা বলতে আমি কিছুদিন আগে বলেছিলাম এক জায়গায় যে আমি চাকরি করছি। তো আসলে প্রায়র এক্সপিরিয়েন্স বলতে সরকারের দায়িত্ব পালন করাটা, এটাই এখন মানে জব এক্সপিরিয়েন্স আর কি। আর এর আগে জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট ছিলাম। তো সেই জায়গা থেকে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বড় ভাইয়ের একটা উদ্যোগ বা স্টার্ট আপের কনসালটেন্সি বা মোটামুটি ওনাদের আইডিয়া জেনারেশন প্রজেক্ট এই প্রসেসের মধ্যে থাকা, এর মধ্যে আছে। এবং অনেকটা বলা যায় যে গুডউইল থেকেই ওনারা স্যালারি দেন, কারণ সময় খুব একটা যতটুকু ছিল সেটা হয়তো দিতে পারি না সেভাবে। এন্ড ওনাদের সাথে আছে আপাতত কাজ করছি। এনসিপির যে প্রধান আছেন যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, উনি তো কনসালটেন্সি করছেন একটি ফার্মে, আমরা জানতে পেরেছিলাম। যে তখন আমরা প্রশ্ন করেছিলাম যে এনসিপিকে কি এরকম একটা মডেলে কখনো করা হবে যে আপনি যদি আসলে ফুল টাইম কাজ করেন, দল থেকে আপনারা এক ধরনের বেতন নিলেন, যেহেতু আপনারা আসলে এনসিপির জন্য অনেক সময় দিতে হয়, আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে বিভিন্ন জায়গায় যাইতে হচ্ছে, সেইটা কি আপনাদের কোনো চিন্তায় আছে যে এনসিপি থেকে ফুল টাইম? আমরা আমাদের ফাইন্যান্সিয়াল পলিসিটা নিয়ে কাজ করেছিলাম, তো একটা খসড়া আমাদের কাছে আছে এবং আমরা সেখানে একটা প্রসেস তৈরি করেছি যে আমাদের বিভিন্ন পর্যায়ের যেই নেতা কর্মীদেরকে ফুল টাইম পলিটিক্সটাতেই সময় দিতে হবে, একদম টপ থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত, তাদের জন্য আমরা একটা স্যালারি ঠিক না, তাদের খরচের একটা ব্যবস্থা আমরা করব, যে আসলে অন্য প্রফেশন করতে পারবে না পার্টি করার কারণে। তো সেটা আমাদের এখনো অন প্রসেস, অন ডিসকাশন আছে। এই আমরা দ্রুত ইন্ট্রোডিউস করবো এবং এটার মধ্যে দিয়ে, কারণ আমাদের দেখা যায় একটা উপজেলা পর্যায়েরও যারা টপ লিডারশিপ বা টপ সংগঠক, তাদের ফুল টাইম সংগঠনে দিতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। ফলে যখন আমরা একটা স্ট্রাকচারালি তাকে একটা ফান্ড দিতে না পারবো, তখন তাকে আসলে অন্য উপায় খুঁজতে হয়, যেটা আসলে বাংলাদেশে প্র্যাকটিস অনুযায়ী খুব একটা ভালো কিছু হয় না। সাউন্ড আসছে না। আসিফ মাহমুদ সজীব ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি, আপনি যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন, তখন আপনি ব্যাংক হিসাবটা আপনি প্রকাশ করেছেন। সেই ব্যাংক হিসাব অনুযায়ী মোট আপনার নিজের 2টি, বাবার 5টি, মা স্ত্রীর 1টি করে মোট 9টি ব্যাংক হিসাবে থাকা 15 লাখ টাকা তথ্য প্রকাশ করেছেন। আপনি কি আমাদের একটু বলবেন যে আপনার সেই সম্পদ বেড়েছে না কমেছে না আগের জায়গায় আছে, যদি আপনি বলতে চান, বাট ইটস আপ টু ইউ আর কি। না, এই হিসাব প্রকাশ করার পরে তো প্রায় 2 মাসের মতো হয়ে গেল। এই সময় খরচের কারণে আরো কিছু টাকা ব্যাংক থেকে উইথড্র করা হয়েছে, তো কমেছে আর কি। ওকে, আবির ভাই আপনি একটু দেখবেন যে সাউন্ডের জন্য একটু দর্শকরা বলতেছেন যে সাউন্ডটা একটু ঠিক করা যাবে কিনা। যাই হোক, আমরা চেষ্টা করছি যে যাতে আমাদেরকে একটু, আমি একটু জোরে কথা বলি, সেজন্য একটু চেষ্টা করি। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, গতকাল সংসদে নিজের এলাকার মহাসড়ক বড় করার দাবিতে সংসদে সোচ্চার হয়েছিলেন এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন কাজ না হওয়ায় এলাকায় তিনি মুখ দেখাতে পারেন না। এই বিষয়ে গতকালই সাবেক উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আপনার আরেকজন সহকর্মী, সহযোদ্ধা যদি আমরা এরকম বলি, তিনি সেখানে লিখেছেন, কোট, আজকে হাসনাতের সংসদে আকুতি দেখে মনে পড়লো যে রামগঞ্জ লক্ষ্মীপুর উন্নয়নের জন্য 4-5 জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি, তাদের সাথে কয়েকবার দেখা করেছি, ডিও লেটার দিয়েছি, সেসব লেখার সময় এখনো আসেনি। এতটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলের চাপে সিদ্ধান্তে উনারা আমার এলাকায় আমাকে কোনো সহযোগিতা করেননি। হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না, আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ, খোদা তাদের মঙ্গল করুন। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি বরাবরই মানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে সত্য কথা বলার জন্য আপনি বিখ্যাত বা খ্যাতিমান। আপনি কি একটু বলবেন ওই 4-5 উপদেষ্টা আসলে কে, আবার কোন দলের চাপে আসলে মাহফুজ আলমের এলাকায় এটি দেওয়া হয়নি? মানে আপনি একটু আমাদেরকে একটু লাইট দিবেন কিনা এই ব্যাপারে? না, এখানে আসলে হাসনাত ভাই যে রাস্তাটার কথা বলেছেন, সেই রাস্তাটার জন্য আমি নিজেও ডিও লেটার পাঠিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে সিলেট যে রোডটা, খুবই ন্যারো একটা রোড এবং এটা দিয়ে ট্রাক বাস সমানে চলাচল করে এবং 2 বছর পরই রাস্তা নষ্ট হয়ে যায়। তো এটা ওয়াইডেন করার জন্য আমি নিজে ডিও লেটার দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমলাতান্ত্রিক জটিলতা বলি বা হচ্ছে এটা হতে পারে একজন একইভাবে রিড করতে পারে, এটা হতে পারে যে উপদেষ্টা দায়িত্বে ছিলেন তারও হয়তো ছিল না। আবার সরকারি এই রোডস এন্ড হাইওয়েতে আমার জানা মতে যখন একটা রাস্তা ওয়াইডেনিং বা এরকম প্রজেক্ট নেওয়া হয়, ইট টেকস এ লট অফ টাইম। মানে আপনার এটা আগে প্ল্যানটা করতে হয়, পরের বছরের বাজেট অনুমোদন হয়, তারপর আসে। তো 1 বছর 2 বছর আমরা যে সময়টা ছিলাম, এটা খুবই
ছোট সময়ে একটা রোডস এন্ড হাইওয়ের একটা রাস্তা ওয়াইডেনিং করা বা বড় করার জন্য। তো এটা হতে পারে অসহযোগিতা, হতে পারে আমলাতান্ত্রিক জটিলতা, কিংবা সময়ের একটা টাইম কম থাকার কারণে হয়নি। এটা এক একজন এক একভাবে রিড করতে পারে। আমার জায়গা থেকে আমি এভাবেই দেখেছি যে এটা টাইমের কারণে হয় নাই। যে রাস্তার কথা আসনাদ ভাই বললেন, এটা এখন আমার মনে হয় যে বাস্তবায়ন করা সম্ভব। বাট মাহফুজ ভাই ঠিক কাদের কথা বলেছেন এটা আমার জন্য আসলে আমার কাছেও পরিষ্কার। মাহফুজ সাহেব আপনার কাছে এসেছিলেন কিনা? কারণ এইটা আমরা এরকম প্রায় শুনতাম যে আপনি যা বলেন তাই হয় এসব ক্ষেত্রে, আপনি যেখানে যেটা বরাদ্দ দেন বা যেখানে যেটা সিদ্ধান্ত দেন সেটা তাই হয়, মানে সরকারের ভিতর থেকেও শুনতাম, বাইরে থেকেও শুনতাম। মাহফুজ সাহেব আপনার কাছে এসেছিলেন কিনা মানে এই ব্যাপারে? না, আসলে এটা তো কাজের পরিধি আছে। যেমন হাসনাত ভাই যে রাস্তাটার কথা বলেছেন সেটা রোডস এন্ড হাইওয়ে মিনিস্ট্রির আন্ডারে, তো সেটা কোনোভাবেই উপায় নাই যে আমি স্থানীয় সরকার উপদেষ্টাকে বলে সেটা সমাধান হবে। আবার আমার অধীনে যেটা ছিল সেটা হচ্ছে লোকাল রোডস, ব্রিজ, কালভার্ট, তো সেগুলোর বিষয়ে এবং মসজিদ, স্কুল, কলেজের বরাদ্দের বিষয়ে এগুলো যখন মাহফুজ ভাই আমাকে পাঠিয়েছেন, আমি সাথে সাথে সেটা কিছু জিনিস ছোটখাটো বিষয় এগুলো করে দেওয়ার চেষ্টা করেছি যেটা আমার অথরিটির মধ্যে ছিল। তো এটা আসলে এটা এক ধরনের পারসেপশন বাইরে তৈরি করা হয়েছে যে ছাত্ররাই সবকিছু করে, ছাত্ররাই সকল ক্ষমতার অধিপতি। আসলে এরকম না। এই সরকারে যতক্ষণ পর্যন্ত ছাত্রদের একটা খুব প্রয়োজন ছিল, যখন মাঠে বারবার আন্দোলন হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, এগুলো ঠেকানোর জন্য ছাত্রদের প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত ছাত্রদের একটা অথরিটি ছিল বা দেওয়া হয়েছিল। যখন সেটা মোটামুটি আমরা ম্যানেজ করতে সফল হই, তখনই দেখা গেছে সরকারে আরো বিভিন্ন এস্টাবলিশমেন্ট বলি বা বিভিন্ন গ্রুপ বলি, তারা সরকারের কন্ট্রোল বিভিন্ন সময় এক এক দিকে এক এক সময় গেছে। আপনার সাথে আগের আলোচনায় আমি বলেছিলাম যে এই ক্ষমতার কেন্দ্রটা এক জায়গায় ছিল না, বিভিন্ন সময় বিভিন্ন দিকে গিয়েছে। না, এটা আপনি আগে বলেছেন এবং আমি আপনার কথা অনেকগুলি জায়গায় কোট করেছি। আমার স্পষ্ট মনে আছে যে আপনার বিরুদ্ধে যখন অভিযোগ করা হলো যে আপনি উত্তর ঢাকার প্রশাসককে আপনি এককভাবে নিয়োগ দিয়েছেন, আপনি আমার অনুষ্ঠানে সেই স্পষ্ট বলেছিলেন কিন্তু যে এটা উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু তার আগে আমার উপদেষ্টাদের সাথে কথা হয়েছে, যিনি মুখপাত্র ছিলেন সরকারের প্রেস সচিব, উনিও কিন্তু এই ব্যাপারটা চেপে গিয়েছেন, বলেন নাই, বরং আপনার কথাই বলেছেন যে আপনি এটা করেছেন। তো সেইটা আপনি বলার পরে আমি কিন্তু অনেককেই জানতে চেয়েছি যে এইটা কিরকম কথা হলো। হাওয়েভার আমি কিন্তু ভালো উত্তর পাই নাই, যে মানে এটার পরিষ্কার উত্তর পাই না। আপনি কি এই সব প্রসঙ্গে কিছু বলবেন যে বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে বলা হতো যেটা আসিফ মাহমুদ সজীব ভাই করছেন? না, এটা দুঃখজনক যে আসলে এই সরকারের অনেকেই দায়িত্ব নিতে চায় না। যেমন বিএনপি সরকার একটা খারাপ কাজ করলো, পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়াতে সে তার দায়িত্বটা নিয়ে নেয়। আমাদের যে সরকার ছিল অনেকেই একটা যে এটা আমি দায়িত্ব নিতে গেলে আমার উপর কোনো কনসিকুয়েন্স আসে কিনা, তো এই সাহসিকতাটা দেখানোর এটার একটা অভাব আছে। তো আমি এটা স্পষ্টই বলেছি এবং এটা আমি চ্যালেঞ্জ করেই বলছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল সেটা সিদ্ধান্তটা ক্যাবিনেটও হয়েছিল এবং সেদিন আমি নিজেও ক্যাবিনেট মিটিং এ উপস্থিত ছিলাম না। সেটা একজন উপদেষ্টা তার নাম প্রস্তাব করেছিলেন এবং প্রস্তাবের ভিত্তিতে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল। আমাকে সেটা বাস্তবায়ন করতে বলা হয়েছিল, আমি সেটা বাস্তবায়ন করেছি। এবং স্বাভাবিকভাবেই একটা সরকার যখন এত বড় ডিসিশন হয়, যে এখন বিএনপি প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা কি প্রধানমন্ত্রী কনসার্ন ছাড়া হচ্ছে? এটা কি শুধু ওই অত্র মন্ত্রণালয়ের মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী একা তো দেওয়ার তার সুযোগ নাই? এইগুলো সাধারণত বড় সিদ্ধান্ত। একজন প্রশাসক সাধারণত একজন মেয়র, মন্ত্রী পদমর্যাদার হয়। এই পর্যায়ে নিয়োগ, এবং এই যে দেখেন নিয়োগটা কিন্তু আমার স্বাক্ষর হয় নাই, নিয়োগটা কিন্তু আমাদের এখান থেকে ফাইল গেছে, মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই হয়েছে। সুতরাং এটা সেখানকার তাদের কনসার্ন না থাকলে এটা তো এখন বলতে পারবে না যে না দেখে স্বাক্ষর করেছে বা এরকম কিছু। কিন্তু একটা ব্যাপার আছে যে কেউ দায় নিতে চায় না, বা এই ধরনের একটা ব্যাপার আছে। এটা তো দায়ের প্রশ্ন না, যেখানে সব জায়গায় লেখালেখি হচ্ছে যে আপনি যেহেতু ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনার উপর যখন চাপানো হচ্ছে, এটা তো দায় নেওয়ার প্রশ্ন না। এটা তো ক্যাবিনেট বলবে যে আমরা সবাই মিলে এটা করছি, বা ডক্টর ইউনূস বলবে। এটা খুবই আমার কাছে খুবই বাজে উদাহরণ মনে হয়েছে। মানে এটা আমি আপনার কাছে কিন্তু প্রথম শুনেছি, আমার অনুষ্ঠানে এসে যখন আপনি বলেছেন আমি যেটা প্রথম শুনেছি আমি আশ্চর্য হয়েছে। আমি এটা ভেরিফাই করার জন্য আরো 4-5 জনকে জানতে চেয়েছি। এটা খুব দুঃখজনক। দেখেন আমার প্রসেসটা যদি আমি বলি, ফাইলটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রসেস হয়েছে, কিন্তু সেটা পাঠানো হয়েছিল চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে, এবং সেখান থেকে অনুমোদিত হওয়ার পরে কিন্তু নিয়োগটা হয়েছে। নিয়োগটা এমন না যে আমার এখান থেকে অনুমোদন দিয়ে নিয়োগটা হয়ে গেছে। তো সেখানে অবশ্যই সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্ত ছাড়া তো সেখান থেকে নিয়োগটা হওয়ার কথা না। এটা একটা কমন সেন্সের বিষয়, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে এই জায়গাগুলোতে আমরা স্বাভাবিক, আমি এটাকেও স্বাভাবিকভাবে দেখতে চাই। কারণ হচ্ছে এখানে যদি 20 জন উপদেষ্টা থাকে, 20 জন 20টা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, 20টা জায়গা থেকে এসেছেন, 20 জনের 20 রকম রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে। উনারা এখন ক্ষমতায় নাই, উনাদের নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উনাদের আজকে না হোক কোনো না কোনো দিন ইতিহাসের খাতিরে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন উনারা এইটা বলেন নাই আরেকজন মানে ছাত্র উপদেষ্টার কথা বলে তাকে। আসলে আমি ঠিক জানি না, মানে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এই অভিযোগটা বা এই দায়টা আপনাকে কেন নিতে হয়েছে আমি এটা জানি না। মানে এটা আমি সবসময় যখনই যে উপদেষ্টাকে পাবো তা সবাইকে জিজ্ঞেস করবো, সাবেক উপদেষ্টাকে। না খালেদ ভাই, এখানে
জি। অনেক ক্ষেত্রে আসলে সরকারের ছাত্রদেরকে এক ধরনের সামনে রাখা হয়েছে এবং এক ধরনের সামনে রেখে অনেক কিছুকেই ওভারকাম করার ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে এবং সেটার একটা রিপারকেশন আমরা দেখেছি একটা সময় যখন বিএনপি আমাদের পদত্যাগ চাইলো এবং তারা মনে করলো যে এরাই অনেক কিছু মনে হয় করছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আসলে খেলোয়াড়রা কোথায় কোথায় ছিল এবং কারা কারা খেললো আর কি অনেক কিছু।